আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি চমৎকার একটি বিষয়। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু সেনাবাহিনী কি কি কাজ করতে পারবে? এখানে কি জমি সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ নিয়ে তাদের কাছে যাওয়া যাবে কিনা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে কিছুদিন আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এই প্রজ্ঞাপনে 1898-এর 12-1 এবং 17 ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এবং এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এই প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি 1898-এর 64 ধারা, 65 ধারা, 83 ধারা, 84 ধারা, 95-এর 2 ধারা, 100 ধারা, 105 ধারা, 107 ধারা, 109 ধারা, 110 ধারা, 126 ধারা, 127 ধারা, 128 ধারা, 130 ধারা, 133 ধারা এবং 142 ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তারা প্রয়োগ করতে পারবেন, এর মধ্যে যদি কোনো ব্যক্তির জমি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকে, সেটি কি পারবেন কিনা? অবশ্যই পারবেন। কেন পারবেন না? এখানে 60 দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। তারা ভ্রাম্যমাণ আদালতের মতো তারা যে টহল দিয়ে বেড়াচ্ছে এবং তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আপনার যদি কোনো সমস্যা হয়, তাহলে এই যে 16টি ধারা, এই 16টি ধারার মধ্যে যদি আপনি পড়েন, আপনি তৎক্ষণাৎ জানাতে পারেন। বর্তমানে যেই বিষয়টি অপরাধ সংগঠিত হবে, সেই বিষয়টি কিন্তু আপনি জানাতে পারবেন প্রমাণ সাপেক্ষে। তবে পিছনে যে সকল মামলা মোকদ্দমা আদালতে হয়ে আছে, পিছনে যে সকল জমি খাত দখল করেছে, সেগুলির কথা কিন্তু এখানে বলা হয় নাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আইনের এই সব ধারা অনুযায়ী একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট, মানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যা যা করতে পারেন, একজন সেনাবাহিনীর কর্মকর্তা, সেনাবাহিনীরা তাই করতে পারবে। তাহলে 64 ধারায় যে কথাটি বলা হয়েছে, যে 64 ধারায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠিতকারী ব্যক্তির গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার জন্য তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। 65 ধারায় গ্রেপ্তার করার ক্ষমতা এবং তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা বা তার জন্য তিনি গ্রেপ্তার পরোয়ানা জারি করতে পারবেন। 63 এবং 83 এবং 84 ধারায় বলা হয়েছে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা এবং ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতাও রাখে। যেমন গ্রেপ্তারও করতে পারবেন, আবার তাকে অপসারণও করার ক্ষমতাও কিন্তু তাকে দেওয়া হয়েছে। 95-এর 2 নথিপত্র ইত্যাদি ডাক টেলিগ্রাফ কর্তৃপক্ষ দ্বারা অনুসন্ধান এবং আটক করা যেতে পারে। অর্থাৎ তথ্য প্রযুক্তির জামানায় কেউ যদি চিঠিপত্র লেখে, বিভিন্নভাবে চিঠি লেখে, হুমকি দামকি দিয়ে চিঠি, এই সমস্ত ব্যাপারেই কিন্তু এখানে বলা হয়েছে এবং এর অনেক বিস্তারিত বিশ্লেষণ আছে, আমি অত দূরে যাব না। 100 ধারায় বলা হয়েছে যে ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান এবং ওয়ারেন্ট জারি করার ক্ষমতা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। 105 ধারায় বলা হয়েছে সরাসরি তল্লাশি করার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধান করা এবং তিনি সার্চ ওয়ারেন্টও কিন্তু তিনি জারি করতে পারবেন। 107 ধারায় বলা হয়েছে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা করার ক্ষমতাও কিন্তু তাকে দেওয়া হয়েছে। 109 ধারায় ভবঘুরে এবং সন্দেহজনক ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতাও কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। 110 ধারায় ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। 126 ধারায় জামিনের নিষ্পত্তি করার ক্ষমতাও দেওয়া হয়েছে।
যদি কোনো ব্যক্তিকে অহেতুক ধরে নিয়ে যায়, সেনাবাহিনী সে জামিনের ব্যবস্থাও কিন্তু করার ক্ষমতা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। 128 ধারায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য, বেসামরিক শক্তি ব্যবহার করার জন্য তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে। তারপরে 128 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক ব্যক্তিদেরকে ব্যবহার করার ক্ষমতাও কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। 130-এ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতাও কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। 133-এ স্থানীয় উপদ্রবে ক্ষেত্র বিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতাও দেওয়া হয়েছে। একটা জায়গায় উশৃঙ্খলতা হচ্ছে, একটা জায়গায় মারামারি ধরাধরি হচ্ছে, সেখানে 144 ধারা জারি করার এই ক্ষমতাও কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। 142 ধারায় জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ব্যবস্থাও কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে এইসব ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009-এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ এবং ঘটনাস্থলে তার স্বীকারোক্তি এবং ম্যাজিস্ট্রেটের সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবে এবং কারাদণ্ড সর্বোচ্চ 2 বছর দিতে পারবে। এখন আসা যাক জমি সংক্রান্ত বিষয়। যদি আপনি ধরে নেন যে আপনার সম্পত্তিটি কেউ দখল করার হুমকি দিচ্ছে, আপনার বাড়িঘর লুট করার হুমকি দিচ্ছে, আপনাকে হত্যা করার হুমকি দিচ্ছে, এই সকল হুমকির জন্য আপনি কিন্তু সরাসরি সেনাবাহিনীর যে টহলকারী থাকে, সে ম্যাজিস্ট্রেসি পাওনে, তার কাছে যায় কিন্তু আপনি সাথে সাথে জানাতে পারেন এবং উপযুক্ত প্রমাণ থাকতে হবে। হয় সাক্ষী থাকতে হবে, না হলে মোবাইলের কল রেকর্ড থাকতে হবে, না হলে ভিডিও চিত্র থাকতে হবে। কিছু না কিছু প্রমাণ নেই, আপনি দৌড়ায় যায় মুখে বললেন, এটা কিন্তু হবে না। আবার আপনি জমি সংক্রান্ত বিষয়ে অনেক পিছনে অনেক মামলা চলতেছে, চলমান মামলা, বা আপনি আদালতে মামলা দেন নাই, দেওয়ানি আদালতে, এই সমস্ত দেওয়ানি সংক্রান্ত কোনো কিছু কিন্তু তারা দেখবে না। এখানে ফৌজদারি 16টি ধারা দেওয়া হয়েছে ফৌজদারি আইনের, এই ফৌজদারি আইনের 16টি ধারাই কিন্তু তারা দেখবে। এবং এই যে সেনাবাহিনী যে বর্তমানে ডিউটি করতেছে, এই বর্তমানে যদি যে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধির দণ্ডবিধির যে 16টি ধারা, সেটি কিন্তু বর্তমানে যদি অপরাধ সংগঠিত হয় তার জন্যই আপনি সেনাবাহিনীর সহায়তা নিতে পারবেন। 2 বছর, 1 বছর, 6 মাস, 10 দিন আগে যে সমস্ত ঘটনা ঘটছে তার জন্য আপনি এসে চাচ্ছেন, সেটা কিন্তু হবে না। আপনাকে তৎক্ষণাৎ এটা কিন্তু জানাইতে হবে। এই বিষয়টি 100% সবার নলেজে থাকতে হবে। তারপরেও 107 ধারা, আমরা এই 107 ধারাকে কিন্তু সাধারণত মুসলেকা মামলা বলে থাকি, যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আমরা কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই মামলাটি করা হয়ে থাকে, যে একজনের সম্পত্তি তিনি জোর জবর দখল করে নিয়ে যাবে, তাকে হুমকি দেওয়া হয়েছে। একজনকে হুমকি দেওয়া হয়েছে তাকে হত্যা করা হবে, একজনকে হুমকি দেওয়া হয়েছে তার দোকানপাট লুট করা হবে, দখল করা হবে। এই যে হুমকি দামকি, এই হুমকি দামকির কারণে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একজন ব্যক্তি যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে 107 ধারা মোকদ্দমা করতে পারে, নিকটতম থানায় 107 ধারা মোকদ্দমা করতে পারে। এইটা করার পরে যাকে বিবাদী করা হচ্ছে তাকে নোটিশ করে এনে তারপরে কি করা হতো, তার দ্বারা মুসলেকা নেওয়া হতো, যে অদূর ভবিষ্যতে সে যেন আর কখনোই এই ব্যক্তিকে আর কখনো হুমকি দামকি না দেয়। তার যদি সম্পত্তিতে কোনো সত্য থাকে তাহলে সে দেওয়ানি আদালতে মোকদ্দমা করে তারপরে জাজমেন্ট নিয়ে এসে তার সম্পত্তি তিনি দখলে যাবেন, এমনটি বলা হয়েছে। তাহলে সেনাবাহিনীকে যে 107 ধারার দায়িত্বটি দেওয়া হয়েছে, তা আপনার জমি যদি এখন হঠাৎ করে আপনি জবরদখলে থাকেন, আর আপনি বিরোধী দখলে থাকেন, বা আপনার নিজস্ব সম্পত্তিতেই আপনি থাকেন, তো এখন সেই সম্পত্তি যদি কেউ এসে দখল করতে চায় তাহলে আপনি অবশ্যই সেনাবাহিনীকে জানাতে পারবেন। এই বিষয়টি কিন্তু জানতে হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বিদায় তার মানে এই না যে আপনার 6 বছর আগে আপনার যে ঘটনা ঘটেছে, চলমান মামলা আদালতে রয়েছে, বা আপনি 2 মাস আগে আপনার একটি ঘটনা ঘটেছে, তা আপনি এখন এসে সেনাবাহিনীকে দেখাচ্ছেন। কিন্তু সেনাবাহিনীকে দেখালেও আপনার যে যথাযথ যে ডকুমেন্ট, যে সে আপনাকে এখনো নির্যাতনের হুমকি দিয়ে যাচ্ছে, সেই বিষয়টি প্রমাণ করাইতে হবে। সেই বিষয়টি 100% প্রমাণ যদি আপনি না করাইতে পারেন তাহলে কিন্তু আপনার সাজা হয়ে যাবে, এবং এরা সর্বোচ্চ 2 বছরের সাজা দিতে পারবে। প্রমাণটা আমি আবার বলি, কেউ যদি আপনাকে ফোনে হুমকি দেয় তাহলে কল রেকর্ড রাখতে হবে। কেউ যদি হোয়াটসঅ্যাপ ইমোতে আপনাকে ভিডিও কলে যদি দেয়
তাহলে সে কল রেকর্ড সহ সেই ভিডিও চিত্র রাখতে হবে। তারপরে যদি জনসম্মুখে যদি আপনাকে হুমকি দেয়, তাহলে সেই জায়গায় যে সাক্ষী, অন্তত 2-3 জন সাক্ষী আপনাকে রাখতে হবে। আবার নিজের আত্মীয় দিয়ে সাক্ষী দিলে কিন্তু গ্রহণযোগ্যতাটা কম আসে। এটা আপনার ওই এলাকায় যারা উপস্থিত থাকবে তাদেরকে দিয়ে সাক্ষীটা দিলে সবচেয়ে ভালো হয়। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে জমি খাতের বিষয় সেনাবাহিনীর কাছে গেলে তারা কথা বলে না। আপনি জমি খাতের কাগজপত্র নিয়ে সেনাবাহিনীর কাছে গেলে তারা কাজ করবে না। বর্তমান পরিস্থিতিতে অপরাধ সংগঠিত হয়েছে এইরকম কোনো ঘটনা নিয়ে আপনি তৎক্ষণাৎ যাবেন, সাথে সাথে সেনাবাহিনী ভ্রাম্যমাণ আদালতের মতো, যেরকম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হতো, সেই আদালত যেভাবে কাজ করবে সেনাবাহিনীরাও কিন্তু ঠিক একই ভাবে কাজ করবে। সেই জন্য 1898-এর 12-1 এবং 17 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। তারা এই 16টি ধারা নিয়ে কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিও দেখার পরে কেউ কমেন্টে আমার কাছে কোনো নাম্বার চাবেন না, কারণ ভিডিওর শেষে একদম আপনারা চলে যাবেন চ্যানেলের ডিসক্রিপশনে যায় দেখবেন, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার মোবাইল ফোন নাম্বার আছে, সেখান থেকে নিয়ে আপনারা কল করবেন। কারণ ইউটিউবের কিছু নির্দেশনা আছে, শর্তাবলী আছে, সেই জন্যই আপনাদেরকে সতর্ক করা হলো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।